অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ৪ জন সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের দুর্নীতির অভিযোগ নিয়ে নানান রকম কথা হচ্ছে, একই সাথে দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধেও। সেই নিয়ে আমরা আলাপ করব নিউজ অ্যান্ড নয়েজে। সাথে আছি আমি নাহিদ হোসেন এবং আমার সাথে আছেন আমার সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, যেটা বলছিলাম শুরুতেই, ৪ জন উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক, বিএফআইও, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ঠিক কি জানা যাচ্ছে? মানে গণমাধ্যমের রিপোর্টেই তো মূলত আমরা জানতে পারছি যে ৪ জন উপদেষ্টার কথা আমি বলছিলাম। সৈয়দ রিজওয়ানা হাসান, ফজল কবির খান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আদিলুর রহমান খান, আর আরেকজন হচ্ছে প্রথম উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন অন্তর্বর্তী সরকারের খোদা বক্স চৌধুরী। এই ৫ জনের ব্যাংক হিসাব, মানে ৪ জন উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারী, উনি উপদেষ্টা পদমর্যাদার, তার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এখন পর্যন্ত আমরা হচ্ছে পাবলিকলি পেয়েছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্টেটমেন্টটা, রিয়াকশনটা, এবং উনি তার যে ফেসবুক পোস্ট সেখানেও কনফার্ম করেছেন তার কি কি স্টেটমেন্ট আছে, তার অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা কয়বার উত্তোলন করা হয়েছে, তার স্ত্রীর অ্যাকাউন্টে বলা হয়েছে, তার বাবার অ্যাকাউন্টে কথা বলা হয়েছে। আমি যদি একটু আপনাকে শোনাই। মানে উনি কি তার ব্যাংক স্টেটমেন্ট পাবলিকলি ঘোষণা করেছেন ফেসবুকে? হ্যাঁ, উনি সম্ভবত একটা প্রেস কনফারেন্সও করেছিলেন, সাংবাদিকদের সফট কপিও দিয়েছেন একটা স্ট্যাটাস থেকে। কি বললেন ওনার সম্পদ? উনি ওনার ব্যাংক হিসাবে দুইটা অ্যাকাউন্টের কথা বলেছেন, ডাচ বাংলা ব্যাংক আর সোনালী ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকে প্রত্যেকটা ছিল 19 মার্চ 2024 থেকে 3 মার্চ 2026 এই স্টেটমেন্টটা। 85,81,961 টাকা মোট জমা হয়েছে, আর বর্তমানে সেই অ্যাকাউন্টে আছে হচ্ছে 9,78,626 টাকা। আর সোনালী ব্যাংকে যেটা ছিল সেখানে হচ্ছে মোট জমা হয়েছে 10,000 টাকা, বর্তমানে আছে হচ্ছে 9,930 টাকা, অর্থাৎ উত্তোলন মতো 70 টাকা। একটা বিষয় নিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আলাপ চলতেছে, সেটা হচ্ছে তার স্ত্রীর অ্যাকাউন্টটা। সেখানে যেটা উনি বলছেন, প্রাইম ব্যাংকে সেখানে হচ্ছে মোট জমা ছিল 515 টাকা এবং উত্তোলন করা হচ্ছে মাত্র 2 টাকা। আচ্ছা, এবং সেখানে আছে 613 টাকা। তো সোশ্যাল মিডিয়ায় অনেকে এইটা নিয়ে খুব ট্রল করছেন, মিম করছেন যে আসলে ব্যাংক থেকে 2 টাকা কীভাবে উত্তোলন করা যায়। এইটা নিয়ে বোধহয় আরেকটা সমালোচনা হচ্ছে, এই ব্যাংকটা খোলা হয়েছে 1 মে 2025, স্টেটমেন্ট পিরিয়ড বেসিক্যালি। এইটা প্রথমের দিকে, আমি যদি ভুল না করি, প্রথমে অ্যাকাউন্ট খোলার তারিখ, মানে হিসাব খোলার তারিখ হিসেবে ছিল, পরে এটা হয়তো এডিট করে স্টেটমেন্ট পিরিয়ড হিসেবে দেখানো হয়েছে। ফলে প্রথম দিকে সমালোচনা ছিল 1 মে একটা সরকারি ছুটি, সেই দিন কিভাবে অ্যাকাউন্ট খোলা যায়। কিন্তু এই মুহূর্তে আমি যেটা দেখছি, এটা স্টেটমেন্ট পিরিয়ড হিসেবে কাউন্ট করা হয়েছে। এর বাইরে তো উনি টোটাল 1, 2, 3, 4, 5, 6 বা 6-7টা ব্যাংক অ্যাকাউন্ট ওনার মায়ের এবং বাবার অ্যাকাউন্টও দিয়েছেন। এবং উনি প্রেস কনফারেন্সে খুব দৃঢ়তার সাথেই বলেছেন যে তার এই যে ব্যাংক স্টেটমেন্টগুলো, সেই সফট কপি সাংবাদিকদের দিয়ে বলেছেন যে এটিই তার থাকা স্থিতি, এবং এটি বাংলাদেশ ব্যাংকে তিনি দেবেন কি দেবেন না সেই বিষয়ে তো পরবর্তীতে নিশ্চয়ই আমরা জানতে পারবো। এর বাইরে ডক্টর আসিফ নজরুল, তিনিও এক ধরনের রিয়াকশন দিয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকে তার ব্যাংক হিসাব দেবেন কি দেবেন না সেটি আমরা জানি না, কিন্তু তিনি বেশ লম্বা একটা স্ট্যাটাস লিখেছেন। তবে এক জায়গায় আমার বক্তব্য মাঝামাঝি তিনি বলেছেন যে আমি সরকারে থাকা অবস্থায় বা এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করিনি, 1 টাকা। আবার বলি, 1 টাকাও দুর্নীতি করিনি। আমার জ্ঞাতসারে কাউকে দুর্নীতি করতেও দিইনি। আমি কোনো নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলিনি, আমার কোনো নতুন সম্পদ হয়নি। আয়কর দেওয়ার সময় আমি কোনো সম্পদ অপ্রদর্শিত রাখিনি। আমি কোনো দুর্নীতি করিনি, করার প্রশ্নই আসে না। এবং তিনি স্বজনপ্রীতি করেননি, এলাকাপ্রীতি করেননি, সেগুলো বেশ বড় করে স্ট্যাটাস দিয়েছেন। একটা জায়গায় তিনি বলেছেন যে আমি বহু জঘন্য ও পৈশাচিক মিথ্যাচার সহ্য করে যাচ্ছি। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বহু উলামায়ে কেরাম এর চেয়েও বহুগুণ মিথ্যাচার ও অপবাদের শিকার হয়েছেন। আমি তাদের তুলনায় নিতান্ত নগণ্য মানুষ, কিন্তু চুরি করে বা অন্যের হক মেরে বেঁচে থাকার জন্য আমার জন্ম হয়নি, আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেননি। মানে তিনি খুব দৃঢ়তার সাথেই বলেছেন। তবে রিজওয়ানা হাসান, ফজল কবির খান এবং খোদা বক্স আদিলুর রহমান, তাদের কোনো রিয়াকশন আমরা এখনো আনুষ্ঠানিকভাবে পাইনি ফেসবুক কিংবা অন্য কোনো মারফতে। কি হিসাবে এই দুর্নীতির অভিযোগ তো এক ধরনের পাওয়া গেছে, সেই জন্যই নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। কিন্তু এইটা কি জানা গেল যে কি ধরনের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ নিল? মানে আউট অফ নোওয়্যার নিশ্চয়ই তারা পায়নি। এখনো ডিটেলস আমরা হয়তো বা এই তলব করছে জানার পরে হয়তো তারা
কিছু ডিটেলস জানাবে যে আমরা আসলে কেন এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে, কেন তলব করা হচ্ছে। কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছিল যে উপদেষ্টারা অনেক দুর্নীতিতে জড়িত এবং দুর্নীতি দমন কমিশনের নামে এবং বেনামে বিভিন্ন রকম অভিযোগ পড়েছে। অনেকে ধারণা করছেন যে সেই সব অভিযোগের ভিত্তিতেই হয়তো একটা রুটিন ওয়ার্ক হিসেবে বাংলাদেশ ব্যাংক মানে দুদকের উদ্যোগেই হয়তো বাংলাদেশ ব্যাংকের কাছে এই দুদকের অনুরোধ গেছে এবং তার ভিত্তিতে এই ব্যাংক হিসাব চাওয়া হয়েছে। আরেকটা আমরা আজকে কথা বলছি ৫ মার্চ দৈনিক কালের কণ্ঠে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে পিআইবি প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, তার যে মহাপরিচালক ফারুক ওয়াসিফ যিনি একজন সাংবাদিক ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি নিয়োগ পেয়েছেন, তার দিকে আঙুল তুলে অভিযোগ দিয়ে তার দুর্নীতির অভিযোগ তুলে মূলত একটা বড় রিপোর্ট করা হয়েছে। রিপোর্টটি নিশ্চয়ই পড়েছেন, একটু বলবেন কি কি তুলে আনা হয়েছে রিপোর্ট? আচ্ছা, এই রিপোর্টে মূলত দেখা গেছে হচ্ছে ২টা অনুষ্ঠানকে কেন্দ্র করে ২টা অনুষ্ঠানের যে বাজেট ছিল, ভাউচার ছিল, সেখানে একটা অসামঞ্জস্য খুঁজে পেয়েছে এবং কালের কণ্ঠ জানিয়েছে তারা এটা খুঁজে পায় প্রথম যখন হচ্ছে পিআইবিতে আপনারা জানেন যে বিভিন্ন প্রশিক্ষণ চলে, তো যারা প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ নেন দুজনই ভাতা পান। তো প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কালের কণ্ঠ একজন সাংবাদিকের দাম ছিল তার নামে ২,০০০ টাকা সম্মানী অ্যালট করা ছিল, কিন্তু যেই সবাই সেই ট্রেডিংটা হয়েছে সেই সবাই কালের কণ্ঠের ওই সাংবাদিক দেশি ছিলেন না, পর্তুগালে ছিলেন। সো এইটা দেখার পরে কালের কণ্ঠ জানতে পারে যে তারা নিশ্চয় কোনো একটা অসামঞ্জস্য আছে। তারপর তারা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলেন এবং তাদের রিপোর্ট রয়েছে। ওই সাংবাদিক সম্ভবত ২০২২ সালেই চাকরি থেকে ইস্তফা দিয়ে পর্তুগালে চলে গেছেন এবং ওনার সাথে পরে ফোনে যোগাযোগ করেছে কালের কণ্ঠ এবং উনি জানিয়েছেন যে উনি এরকম কিছুই করেননি এবং দেশে তো ওই সময় আসার প্রশ্নই ওঠে না। আর সেকেন্ড হচ্ছে এই ঘটনার পরে কালের কণ্ঠ দাবি তারা অন্তত ৭০ জনের সাথে কথা বলেছেন যারা ওই তালিকায় ছিল, মানে ওই প্রশিক্ষণে অংশ নিয়েছেন সাংবাদিক। হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই বলেছেন যে তারা এই বিষয়ে কিছুই জানেন না, কিন্তু তাদের নামে কিন্তু ভাতা দেওয়া হয়েছে, স্বাক্ষর করা হয়েছে এবং কয়েকজনের স্বাক্ষর জালও পাওয়া গেছে, মানে ভুয়া স্বাক্ষর দেখা হয়েছে। এই সেকেন্ড এবং এটা তো গেল প্রশিক্ষণ যারা দিয়েছেন বা নিয়েছেন, এরকম 2টা এন্ড থেকেই কালের কণ্ঠের অনুসন্ধান ছিল। আরেকটা ছিল যে অনুষ্ঠানের যে স্টেশনারি আইটেমগুলো থাকে, ফ্রেমিং থাকে, সেখানেও কিছু হিসাব ছিল, কোথাও ৫০,০০০ টাকা, কোথাও ১ লাখ টাকা অসামঞ্জস্য দেখে যেই কোম্পানির নামে বা যে ভেন্ডরের নামে হচ্ছে এটা অ্যালট করা হয়েছিল সেই দোকানেও গিয়েছিল কালের কণ্ঠ। যাওয়ার পরে দেখেছে যে তারা এরকম কোনো কিছু সার্ভিস প্রোভাইড করে নাই। তারা বলতেছে হয়তো ভাউচার নিয়ে যায়, ভুয়া ভাউচার বানানো হয়ে থাকতে পারে। মানে ভেন্ডরদের কাছে সেই সাংবাদিক গিয়েছিলেন যিনি রিপোর্টটি করেছেন। আমি রিপোর্টটি পড়ছিলাম, মোট 4টি অনুষ্ঠানের কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সঙ্গীত সন্ধ্যা, এইটির মোট ব্যয় ৫,৭৩,০০০ টাকা। একটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের চলচ্চিত্র, আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনী, এটি ব্যয় হচ্ছে ৬,৯১,৫০০ টাকা। এরপর জুলাই গণঅভ্যুত্থান সংহতি ও প্রত্যাশা সেমিনার, এটির ব্যয় ৬,৯১,৫০০ টাকা। আগের যেটি বলেছিলাম সেটি হচ্ছে ৪,৬৭,৫০০ টাকা। আর সবশেষ হচ্ছে গণঅভ্যুত্থানের দিশা ও দর্শন, মোট ব্যয় হচ্ছে ৬,৬৫,৫০০ টাকা। এই 4টি রিপোর্টের একটা জায়গায় আবার খাবারের কথাও বলা হয়েছে যে ঢাকার বাইরে থেকে যে ২৫ জন অংশগ্রহণকারী যাতায়াত ভাতা ২,০০০ টাকা করে ৫০,০০০ টাকা, ৫ জন আলোকচকের সম্মানী ১০,০০০ টাকা করে ৫০,০০০ টাকা, ২৫০ প্যাকেট নাস্তা ২০০ টাকা করে ৫০,০০০ টাকা এবং ২৫০ প্যাকেট লাঞ্চ ৫০০ টাকা করে ১,২৫,০০০ টাকা। বাকি হচ্ছে ডেকোরেশনের খরচ। এই 4টি অনুষ্ঠানে মোট খরচ হয়েছে ২৪ লাখ টাকা। মূলত রিপোর্টটি হচ্ছে এই ২৪ লাখ টাকার নানান রকম হিসাব নিকাশের গরমিল নিয়ে করা হয়েছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ ফারুক ওয়াসিফ, তিনি কিন্তু বলেছেন যে আমি এগুলোর কিছুই জানি না এবং তিনি কার্যত পুরো বিষয়টি অস্বীকার করেছেন যে এমন কিছু হয়নি। তিনি বরং বলেছিলেন যে এমন বেশ কিছু বিল ভাউচার তিনি সন্দেহ করেছিলেন বলে সেগুলো অনুমোদন করেননি। কিন্তু যেই প্রোগ্রামগুলোর বাজেট নিয়ে এই রিপোর্টটি হয়েছে সেগুলো অনুমোদিত। এবং আপনি যেটি বলছিলেন যে একটি ফ্রেম গ্যালারির নামে একটা প্রতিষ্ঠান, সেখানে এই সাংবাদিক গিয়েছিলেন যিনি রিপোর্টটি করেছেন, যারা রিপোর্টটি করেছেন তারা সেই ভাউচারগুলো নিয়ে গেছেন, কিন্তু সেই দোকান বলেছে যে এই ভাউচারটি তাদের না, তাদের মতোই, কিন্তু তাদের অরিজিনাল ভাউচার হচ্ছে হলুদ রঙের, কিন্তু যে ভাউচারটি সাবমিট করা হয়েছে সেটি সাদা রঙের এবং যিনি বিল লিখেছেন তাদের হাতের লেখাও মেলেনি। এখানে খাবারের দাম নিয়ে একটা মজার তথ্য আছে। দোকানের কর্মচারীরা জানিয়েছে যে বড় অনুষ্ঠানে সাধারণত চিকেন বিরিয়ানি দেওয়া হয় যার দাম ১৫০ থেকে ১৭০ টাকা, সাদা ভাত, গরুর মাংস, ডাল, সবজি নিলে সর্বোচ্চ ৩০০ থেকে ৩৫০ টাকা। ৫০০ টাকার প্যাকেট আমাদের এখানে নেই। একজন কর্মচারী বলেছেন ২৫০ জনের অনুষ্ঠানে ৫০০ টাকা দরের প্যাকেট এই প্রথম শুনলাম। এখানে বসে খেলে ৫০০ টাকা হতে পারে, কিন্তু প্যাকেট হিসাবে খুবই অস্বাভাবিক। আমরা মনে করতে পারি, আপনার নিশ্চয়ই মনে আছে রূপপুরের বালিশকান্ড, একটা বালিশের দাম বোধহয় ছিল কয়েক হাজার টাকা। আমি এই মুহূর্তে
একদম সঠিক ফিগারটি মনে করতে পারছি না। তারপরে আমার মনে পড়ে নোয়াখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রকম ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে এই এরকম একটা অসামঞ্জস্য ওভার ইনভয়েসিং, কোনো একটি প্রজেক্টে চামচের দাম দেখেছিলাম ৮০০ না ৯০০ টাকা। ফলে এইরকম ওভার ইনভয়েসিং এর গল্প কিংবা অভিযোগ আমরা বছরের পর বছর ধরেই শুনে আসছি। কিছু সত্যতা পাওয়া গেছে, কিছু পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই আমরা ফেসবুকে আবার সয়লাব হয়ে গেছিল কার্যত যে বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং বিশেষ সহকারীরা। সেই অভিযোগগুলো উঠছে। নিশ্চয়ই সরকার সেই অভিযোগগুলো খতিয়ে দেখবেন। দুর্নীতি দমন কমিশন আছেন, কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে এই বিষয়ে যেটি খুব স্পষ্ট করে গুরুত্ব দিয়ে বলা উচিত, সোশ্যাল মিডিয়াতে অভিযোগ তোলা কিন্তু খুবই সহজ। সেই অভিযোগের কোনো ভিত্তি থাক বা না থাক, সোশ্যাল মিডিয়ায় যেহেতু কোনো স্ক্রুটিনি নাই, ফলে অভিযোগ তুলে ফেললেই হলো। এবং আমরা জানি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের কী অবস্থা। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব দুর্নীতি দমন কমিশন কীভাবে এইটি খতিয়ে দেখে এবং নিশ্চয়ই সত্যটা আমরা আনুষ্ঠানিকভাবেই জানতে পারবো। মাদি, আপনাকে ধন্যবাদ নিউজের নয়েজে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকার সময়ে কয়েকজন উপদেষ্টা, একজন বিশেষ সহকারী এবং পিআইবি ডিজি তাদের বিরুদ্ধে গণমাধ্যমে হওয়া বিভিন্ন দুর্নীতির অভিযোগের রিপোর্ট এবং তাদের ব্যাংক হিসাব তলব করা নিয়ে যা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কেউ কেউ প্রতিক্রিয়াও জানিয়েছেন। আমরাও অপেক্ষা করব দুর্নীতি দমন কমিশন কিংবা সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো কিভাবে এই অভিযোগগুলো ডিল করে। সবাইকে ধন্যবাদ নিউজের নয়েজের সাথে থাকার জন্য। কমেন্ট করলাম।